ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার হয় না টঙ্গী শিল্পাঞ্চলের রাস্তাঘাট। রাস্তা দখল করে রমরমা ব্যবসা, শিগগিরই সংস্কার আশ্বাস সিটি মেয়রের। টাঙ্গাইলের সখীপুরে আইন অমান্য করে গড়ে উঠছে প্রায় অর্ধশত করাতকল। চলছে গাছ পাচার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসন ও বন বিভাগের। সবজির উৎপাদন বেশি ও দামে কম হওয়ায় রাজশাহীর কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে কেঁচো সার। জমির গুণাগুণ রক্ষায় এ সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারাও। এবং শীতের শুরুতেই কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। চাঙ্গা পর্যটন ব্যবসা, এবারের মৌসুম ভালো কাটার আশা হোটেল মালিকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সিরাজ ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ প্রকল্প ব্যবস্থাপক জনাব জাহিদুল হুদা। জনাব জাহিদুল হুদা, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা এই বিষয়ে আলোচনা করব, এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিবেদন দেখে আসি। স্বাধীনতার পর পৌরসভা ও 2013 সালে টঙ্গী শিল্পাঞ্চল অন্তর্ভুক্ত হয় গাজীপুর সিটি কর্পোরেশনের। কিন্তু নাম বদলালেও চেহারা বদলায়নি এর রাস্তাঘাটের। ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সে অনুযায়ী হয় না সংস্কার। তার উপর রাস্তার দুপাশে দখল করে গড়ে উঠছে অবৈধ ব্যবসা। এমন অবস্থায় এই শিল্পাঞ্চলের প্রতি আগ্রহ হারাচ্ছেন বিদেশি ক্রেতারাও। তবে খুব শিগগিরই রাস্তা সংস্কার আশ্বাস দিলেন ভারপ্রাপ্ত সিটি মেয়র। টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন চতুর্থ ও শেষ পর্ব। কোনো ময়লা আবর্জনার ভাগাড় নয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে টঙ্গী শিল্পাঞ্চলে ঢোকার রাস্তা এটি। দুর্গন্ধে ভরা এই রাস্তার দুই পাশে শিল্প কারখানার প্রধান ফটক। শুধু ময়লা আবর্জনাই নয়, শিল্পাঞ্চলের ভিতরের প্রতিটি রাস্তায় খানাখন্দকে ভরা। পণ্য পরিবহনের কাজে মাল বোঝাই যানবাহন চলাচল করায় সেগুলো নষ্ট হয় আরো দ্রুত। শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় পানি জমে গর্তগুলোতে। শ্রমিকরা বলছেন, দুই একবার সংস্কার হলেও তা খুব একটা মানসম্মত হয়নি। এইখানে একটা ডাস্টবিন করছে, এই ডাস্টবিনের জন্য গন্ধে ডিউটি করা খুব দুর্ঘটনা হয়ে গেছে। গন্ধে থাকা যায় না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। ড্রেনেজ সিস্টেম ভালো না, অল্পতেই রাস্তার উপর পানি চলে আসে এবং এই পানিটা সহজে নিষ্কাশন হয়। গাড়ি মনে করেন আজকে এটা ভাঙতেছে, কালকে ওইটা ভাঙতেছে। 30 টন 40 টন করে মাল থাকে, কিন্তু আমরা ওই ভাঙ্গাচোরার মধ্যেই গরুর গাড়ি হিসাবে গাড়ি চালান লাগে। কাজ করছে 2 নম্বরই এলাকা, তো মনে করেন বালা কাজ করলে তো বালা অনেক দিনই যায়, তাই না? শিল্পাঞ্চলের ভিতরে বেশিরভাগ রাস্তার দুই পাশ দখল করে নিয়েছে প্রভাবশালীরা। গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য। সেসব রাস্তায় যানবাহন চলাচল তো দূরে থাক, হাঁটা চলাই রীতিমতো চ্যালেঞ্জ। রাস্তার এমন বেহাল অবস্থা দেখে বিদেশি ক্রেতারা অনেক সময় এই এলাকায় আসতে চান না বলে অভিযোগ শ্রমিকদের। অবশ্য ভারপ্রাপ্ত সিটি মেয়র বলছেন, নতুন করে আবারও সংস্কার কাজ হাতে নিয়েছেন তারা। শিল্পাঞ্চলের ভিতর দিয়ে 14 কোটি টাকা ব্যয়ে আমরা রাস্তাটা করতেছি এবং প্রত্যেকটা কাজের গুণগত মান আমরা চেষ্টা করছি যে শতভাগ নিশ্চিন্ত করার জন্য। হয়তো অনেক ক্ষেত্রে 19-20 হতে পারে, তবে আমার মনে হয় যে এই ধরনের কোনো অভিযোগ আমার নেওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের কাজ আমার সময় করতে পারবে না, সে যেই হোক। তিনি বলছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে শুধু শিল্পাঞ্চল নয়, বরং পাল্টে যাবে পুরো গাজীপুরের চিত্র। সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এ বিষয়ে আরো বেশি জানার জন্য আমরা চলে যাচ্ছি সিরাজ ডাইং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রির প্রকল্প ব্যবস্থাপক জনাব জাহিদুল হুদার কাছে। জনাব জাহিদুল হুদা, আপনি তো নিউজটি দেখলেন, তো এই বিষয়ে আমরা যদি আলোচনা করি, প্রথমে আসলে জানতে চাইবো যে আমরা জানি যে আসলে যে টঙ্গী যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, এটা প্রায় স্বাধীনতার আগেই এখানে গড়ে উঠেছে এবং আপনারা যারা এখানে ব্যবসা করছেন তারাও দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত। অনেকে আবার এখান থেকে হয়তো ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন। তো বর্তমান অবস্থাটা কি আসলে সেখানে? আমরা যোগাযোগ ব্যবস্থার একটি বিষয় এখানে দেখলাম, সার্বিক পরিস্থিতি আসলে কেমন যাচ্ছে ওখানে? ওইখানে শুধু বেসিক শিল্প এলাকাটা, এটা বর্তমানে আমাদের ওই মালিকদের পৃষ্ঠপোষকতা এটা হয়েছে। আর এর বাইরে যত রাস্তাঘাট আছে টঙ্গী শিল্প এলাকার সম্পূর্ণ রাস্তাঘাটই বিনষ্ট। এখানে হাঁটা চলার মতো কোনো কারবার নাই, ব্যবসা বাণিজ্যের কোনো উপযোগী পরিবেশ নাই, রাস্তাঘাটে এখানে যানজট চলাচল করার মতো কোনো কায়দা নাই। বর্তমানে এই হালত চলতেছে টঙ্গী পুরা শিল্প এলাকা একমাত্র বেসিক
ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাদ দেওয়া, আর এইটাও শিল্প মালিকদের উদ্যোগে করা হয়েছে এই রাস্তাটা, যার ফলে ওই জায়গাটাই শুধু ঠিক আছে, আর কোথাও টঙ্গী শিল্প এলাকার কোনো জায়গায় রাস্তাঘাটের কোনো মেরামত, কোনো উদ্যোগ, কোনো কিছুই নেই। যার ফলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হইতেছে। যারা অন্যান্য ব্যবসা করতেন ওনারা গোটায় নিয়ে গেছেন, অনেক কারখানা মানে বন্ধ হয়ে গেছে শুধু এইসব কারণে। এর সাথে কিছু জড়িত হয়েছে আপনার গ্যাসেরও কিছু মানে ব্যাপার আছে, তারপরে কিছু মানে পরিবেশের ব্যাপার আছে কিছু। এই সব কিছু মিলাইয়া টঙ্গীর শিল্প এলাকা আসলে মানে একটা নাজুক পরিস্থিতি। আচ্ছা, যেহেতু আমরা দেখেছি যে স্বাধীনতার আগে এ ধরনের একটি শিল্পাঞ্চল এলাকা গড়ে উঠেছে এবং স্বাধীনতার পরে এই জায়গাটিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তো আসলে পরিকল্পনার কি সেখানে কোনো অভাব রয়েছে? কেন সেই গুরুত্ব আসলে হারিয়ে যাচ্ছে? না, অবশ্যই পরিকল্পনার অভাব রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা নাই এখানে, মানে এককভাবে শুধু মালিক এবং মানে এরিয়ার লোকেরা এটা পারে না। এটার মধ্যে অবশ্যই পরিকল্পনার অভাব। তারপরে যারা আশ্বস্ত মানে করেন কিন্তু আসলে বাস্তবে কোনো কাজ হয় না। হ্যাঁ, টঙ্গী শিল্প এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ওইটা ওই হিসাবে কোনো গুরুত্ব দেওয়া হয় না, বাস্তবিকভাবে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। তো এখান থেকে আরও অনেক সুন্দর জিনিস পাওয়া যেত। এখানে তো এখন শুধু আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে শুধু মানে এই বস্ত্র খাতটাই শুধু জীবিত আছে। এখানে সিরামিক ছিল, এখানে ওষুধ কোম্পানি ছিল, এখানে মানে গ্লাস ফ্যাক্টরি ছিল, এখানে মৃৎশিল্প ছিল, মানে এইগুলো বর্তমানে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে। আমাদের দেশের থেকে যেরকম মাছ বিলুপ্ত হয়, পাখি বিলুপ্ত হয়, গাছগাছরা বিলুপ্ত হয়, সেরকম ইন্ডাস্ট্রি অনেক বিলুপ্ত হওয়ার পর। তো কারণটা কি? আপনি যেমনটা বলছিলেন যে এখানে এখন শুধুমাত্র ডাইং এবং প্রিন্টিং সংশ্লিষ্ট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো টিকে আছে, তো সিরামিক্স কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো কেন হারিয়ে গেল? আসলে তাদের প্রতিবন্ধকতাগুলো কি ছিল? প্রতিবন্ধকতা বিশেষ করিয়া মানে এগুলা কিছু বাইরের থেকে আসতেছে, যেমন চীনের মালামাল অনেক বেশি আসতেছে, তারপরে বাইরের আশেপাশের দেশের থেকে আসতেছে, যেগুলোর জন্য আমাদের এগুলো নজর খুব কম। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবই আসলে এটা হয়েছে। আর তো এই শিল্পগুলো আমাদের অনেক ডেভেলপড হইতো, এগুলো আস্তে আস্তে বিলীন হইতেছে এবং ভেরিয়াসনেসটা কমে যেতেছে শিল্পের, মানে বহুমুখীতে আসলে এখানে থাকছে না। হ্যাঁ, থাকছে না। এর কারণটা আসলে কি মনে হচ্ছে যে বহুমুখীতে না থাকার কারণ কি আসলে যারা আয়োজন করছেন কিংবা যারা বিজনেস করছেন তারা কি আসলে অন্যদিকে যাচ্ছে না, নাকি তারা আসলে সেই সনাতন পদ্ধতি অথবা সনাতন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন? না, প্রক্রিয়ার মধ্যে মানে তো সরকারিভাবে আসলে এটার উপরে জোরই কম দেওয়া হইতেছে। যেখানে ইম্পোর্টের মাল খুব সহজলভ্য হইতেছে, এখানে তো এটার উপরে তো মানে অনেক গুরুত্ব দিতেছে না, যার ফলে এটা হইতেছে। তারপরে মানে উদ্যোক্তারাও যারা মানে তাদের হারায় ফেলাইছে, তাদের স্পিরিট হারায় ফেলাইছে। এই ধরনের সমস্যা কিন্তু খুব ভালোভাবেই হইতেছে এটা এখানে। এইটি একটু জরুরিভাবে যদি সরকারিভাবে নজর দিত, তো এই শিল্পগুলো বাঁচা যেত। শুধু একমুখী শিল্প হইতো না, এটা বহুমুখী শিল্পের একটা প্রতিষ্ঠান ছিল টঙ্গী। এগুলা স্টিল মিল হারায় যেতেছে, অনেক কিছুই এখানে বিলুপ্ত হইতেছে। তো আপনারা যারা প্রিন্টিং অ্যান্ড ডাইং এর সঙ্গে রয়েছেন তাদের আসলে এই মুহূর্তে তাদের অবস্থাটা কি যাচ্ছে? আমাদের অবস্থাটা হলো প্রিন্টিং ডাইং ব্যাপারটা শুধু মানে ইটিপির জন্য, পরিবেশের জন্য আমরা কিছু করতে পারতেছি না। এখানে পরিবেশের মানে সেন্ট্রালি কোনো কিছু নাই, যেখানে মানে এমন যদি সেন্ট্রালি কোনো ব্যবস্থা থাকতো, ইটিপির ব্যবস্থা অথবা অন্যান্যভাবে নিষ্কাশনের ব্যবস্থা, তাহলে এখানে ওই শিল্পটাও খুব ভালোভাবে গড়ে উঠতো। এখন হইতেছে কি, শুধু গার্মেন্টস সেক্টরটা হইতেছে, ডাইং সেক্টরটা বন্ধ হইতেছে, শুধু এটা ইটিপির মানে অভাবে। এখানে পরিবেশে যেভাবে ধরে ওইভাবে তো মানে আসলে ওইটার অ্যারেঞ্জমেন্টটা নাই। অ্যারেঞ্জমেন্ট যদি না থাকে তো এখানে তো মানে এককভাবে এটা হয় না। তো আমরা আসলে দেখি যে সব ধরনের শিল্প কারখানায় যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপির কথা আপনি বলছিলেন, সেটা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা, এবং সরকার সেটা অনেক জায়গায় আসলে চাপ দিয়ে হলেও সৃষ্টি করছে, যেমন আমরা লেদার সেক্টরে দেখছি। তো আপনাদের এখানে সরকারি আসলে কেন সহায়তা নাই, অথবা সরকার থেকে কি বলছে? সরকার থেকে যেভাবে বলা হয় মানে এইভাবে করার পরে কিন্তু আসলে মানে কেউ এটা রাখতে পারে না, কারণ এটা তো ব্যয়বহুল। যে আমাদের দেশে আমরা যে শিল্প উৎপাদন, আমরা যে মানে পার গজে যে আমাদের যে রেট, এইটা শুধু ইটিপির পিছনেই খরচ হয়ে যায়, যার ফলে এটাকে কেউ আর মানে রক্ষা করে নিতে পারে না। সরকারেও বলে ইটিপি করার জন্য, আমরাও চাই ইটিপি হোক, কিন্তু আসলে মানে এটার যে একটা এই যে সমন্বয়,
এটার অভাবে কিন্তু এটা আসলে হইতেছে না, গড়ে ওঠে না এটা। তাহলে আপাতত যে আপনার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আসলে পরিশোধনের জন্য ব্যবস্থা কি আপনাদের নিজস্ব পদ্ধতিতেই করে এখন এখন আমরা নিজস্ব, আমরা যা ছোটখাটো কিছু করি আমাদের নিজস্ব পদ্ধতিতেই করি। এগুলো অনেক সময় দেখা যায় যে আমরা মানে এটা কুয়া আকারে করে ফেলাই, এখান থেকে শাক হইয়া যতটুকু মানে সেভ হয় অতটুকুই আমরা করতে পারি। মানে যথাযথ আসলে পরিবেশ সম্মতভাবে করার জন্য তো আসলে সরকারি পৃষ্ঠপোষকতা আরো বেশি জরুরি। খুব সাংঘাতিক রকমের, এবং এটা সেন্ট্রালি একটা উদ্যোগ নেওয়া দরকার। এটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার না, এটা এই ইন্ডিভিজুয়ালিটির জন্য আসলে এটা কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হইতেছে। অনেক ডাইং ফ্যাক্টরি মানে মার খাইতেছে এটার জন্য, যার ফলে বাইরের থেকে আনতে হইতেছে, যেমন চীনের থেকে আসতেছে, অথচ এর চেয়ে কম দামে আমরা পারি, এর চেয়ে ভালো কোয়ালিটি আমরা পারি, কিন্তু এটার জন্য আমরা পারতেছি না। এটা একটা বড় বাধা, এটা একটা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার যে আপনাদের তো একটি সংগঠন রয়েছে, অর্থাৎ যারা টঙ্গী মালিক সমিতি মানে শিল্পাঞ্চলে যে মালিকরা রয়েছেন, তারা আসলে কি ধরনের এ ধরনের কোনো প্রভাব রাখতে পারে কিনা, সরকারের কাছে কোনো আবেদন করেছেন কিনা? এটা বহুবার আবেদন করা হয়েছে, বহুতবার চেষ্টা করা হয়েছে। অনেক সময় শোনা যায় যে সেন্ট্রালি কিছু করা হবে, কিন্তু বাস্তবে এটার কোনো এখন পর্যন্ত আজকাল 30 বছরের মধ্যে এটার কোনো মানে বাস্তবায়ন নাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা নতুন ধরনের কোনো পরিকল্পনা নিচ্ছেন কিনা, যে আরো সরকারকে আরো কিভাবে এই বিষয়ে আরো বেশি সজাগ করা যায়, অথবা সরকারকে দাবিগুলো তুলে ধরার বিষয়ে আপনাদের আসলে পদক্ষেপ কতটুকু? হ্যাঁ, আমরা চাইছিলাম কোনটা, যে মানে বর্তমানে যেভাবে ইটিপির প্ল্যান্ট যেভাবে আছে, আমরা সহজ কোনো উপায় চাইছিলাম। আমি শুনতে পারছি যে বিদেশে শুধু মানে বালু এবং স্তর দিয়া মানে এটাকে মাটির নিচেই করা হয়। কয়েক স্তরের ফিল্ট্রেশন যেরকম হয়, পানি ফিল্ট্রেশন, সেরকম কিছু পদ্ধতি একটা আছে। একবার শুনছিলাম যে বুয়েটের এর চেষ্টা করতেছে, এটা হইলে সবার জন্য খুব ইজি হইতো। আর মানে আধুনিক পদ্ধতি কিভাবে ব্যবহার, জাহিদ আপনার সঙ্গে যেটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে, যে ইটিপির বিষয়টা আসলে আরো বেশি আধুনিক পদ্ধতি গ্রহণ করা হচ্ছে না। তো আপনি আরেকটি বিষয় বলছিলেন যে এই সমস্যা তো এখন রয়েছে ওখানে। জি, আরেকটি সমস্যার কথা বলছিলেন যে ওখানকার কিছু যারা আপনার চাঁদাবাজির একটা বিষয় আমাকে বলছিলেন, রাস্তাঘাটের সমস্যা আমরা রিপোর্টটিতে দেখলাম। তো সেই বিষয়টা আসলে এখন কতটা প্রকট আকার ধারণ করেছে? আমি তো বললাম যে শুধু বেসিক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাই শুধু মানে রাস্তাঘাটের জন্য ঠিক আছে, আর অন্য কোনো এলাকায় মানে রাস্তাঘাট মানে কোনো এলাকাতেই আর ঠিক নেই। যার ফলে এইটাও এফেক্ট হইতেছে শুধু মানে ওই রাস্তাঘাটের জন্য। আর গ্যাসের সংকট মাঝে মাঝে প্রকট হয়ে যায়। ইদানিং একটু আমাদের বিদ্যুৎটা আমরা মোটামুটি এখন মানে ঠিক মতোই পাইতেছি, কিন্তু গ্যাসের সমস্যাটা এটা প্রায় সময় থাকে যেতেছে। এটার মানে ওই রকম স্পিড নাই, যেটা মানে এটার যে মানে ওই পাওয়ারটা এটা নাই। মানে যে স্পিডটা দরকার আসলে আপনাদের কাজে ব্যবহারের জন্য, সেটা পাচ্ছি না আমরা। না, তো আরেকটা বিষয় বলছিলেন যে আসলে নতুন করে কোনো উদ্যোক্তা ওখানে আসছে না, তো এর কারণটা আপনার কাছে কি মনে হয়? এটা একমাত্র মানে নতুন উদ্যোক্তা মানে গ্যাসের সংকটের জন্যই মানে কোনো উদ্যোক্তা আসতেছে না। এটার জন্য কিছু রাস্তাঘাটও মানে এটার দায়ী। তারপরে কিছু মানে ওই এলাকায় কিছু ওই চাঁদাবাজিও কিছুটা দায়ী। স্থানীয় প্রশাসন কি বলছে আপনাদের? স্থানীয় প্রশাসন তো মানে সবসময় বলে যায় যে আমরা তোমাদের পাশে আছি, কিন্তু মানে তাদের তো মানে এটা তত গভীর না। আন্তরিকতার অভাব রয়েছে কি তাদের? হ্যাঁ, আন্তরিকতার অভাব তো বটেই আছে। তো সে বিষয়ে আপনাদের যে সংগঠনটি রয়েছে, অর্থাৎ যারা মালিক সমিতি রয়েছে, সেটা কি আরো বেশি শক্তিশালী, কিংবা তাদের পদক্ষেপগুলোকে কি জোরদার করার মাধ্যমে স্থানীয় প্রশাসনকে এর সঙ্গে সম্পৃক্ত করা যায় না? আপনার কাছে কি মনে হয়? না, স্থানীয় প্রশাসন তো চেষ্টা করে, হয়তো তাদের মানে এদের অভাব, হয়তো মানে তাদের ওই টাকা পয়সা বা একটা কিছু এগুলার পৃষ্ঠপোষকতার অভাব তাদের কাছেও আছে। আর আমরা যতটুকু আমাদের সাধ্য কলায় আমরা করে যেতেছি, আমরা চেষ্টা আমরা করতেছি দেশকে বাঁচানোর জন্য, শিল্প বাঁচানোর জন্য, শ্রমিক বাঁচানোর জন্য, নিজেরা বাঁচার জন্য। আমাদের চেষ্টার কোনো শেষ নাই। তারপরে কতটুকু কি স্থায়ী হয় এটা আমরা বলতে পারি না এখন, এটা সামনেই এটা বোঝা যাবে আর কি। আর এখন তো স্থবির চলতেছে, নতুন কোনো ইন্ডাস্ট্রি নাই, নতুন কোনো মানে কোনো পদক্ষেপ নাই। তারপরে গ্যাস ছাড়া তো মানে এগুলো চলেও না। আসলে একটা গ্যাস ভিত্তিক যেহেতু হয়ে গেছে, অনেক গ্যাস ছাড়া যে এগুলো হয় মানে এই যে একমাত্র ওই গার্মেন্ট সেক্টর,
এছাড়া আর কোনো নতুন কোনো ইন্ডাস্ট্রি গড়ার মতো কোনো কিছু আর নাই। তাহলে এই যে আমরা স্বাধীনতার আগে যে শিল্পাঞ্চলটি গড়ে উঠেছে, এরপর 80-এর দশকে কিংবা 90-এর দশকে এখানে কিছু কাজ হয়েছে, তো বিগত এই সময়গুলোতে আসলে কি কোনো ধরনের উন্নয়নমূলক কাজ এখানে হয়নি? না, কোনো উন্নয়নমূলক কাজ এখানে হয় নাই, নতুন কোনো ইন্ডাস্ট্রি এখানে নাই। অবকাঠামোগত যে সহায়তা, রাস্তাঘাটের যে উন্নয়ন, সে ধরনের কোনো ছোঁয়া কি বিগত এক দশক কিংবা বিগত কয়েক বছরের মধ্যে কোনো কাজ এখানে হয়নি? না, আমার তো মানে এই এত বছর যাবত আমি তো খুব ভালো একটা কিছু দেখি নাই। মানে প্রশাসনের পক্ষ থেকে আসলে অথবা সরকারি কোনো সহায়তা এখানে থাকছে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের যদি এই সমস্যাগুলো তো আমরা জানলাম, আর সেক্ষেত্রে সরকারের কাছে আসলে আপনাদের দাবিটা কি থাকতে পারে? আসলে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিলে এই শিল্পাঞ্চল সেই আগের অবস্থানে ফিরে আসবে, কিংবা সেই আগের যে জৌলুস ছিল শুরুতে সেই অবস্থানে ফিরে আসবে? আপনাদের প্রত্যাশা কি আসলে পুরো এই শিল্পাঞ্চল এলাকাটিকে ঘিরে? আমাদের প্রত্যাশা যেখানে মানে গ্যাস এবং কারেন্ট রীতিমতো সাপ্লাই হোক আমাদের চাহিদা অনুযায়ী, রাস্তাঘাট অবকাঠামোগুলা ঠিক করা হোক এবং শ্রমিকদের পরিবেশটা ঠিক করা হোক, তাইলেই নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, আবারও এটার জৌলুস ফিরে আসবে। শ্রমিকদের পরিবেশ বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? শ্রমিকরা কি ওখানে কোনো অবহেলিত কিংবা? অবহেলিত তো বটেই, এখানে মানে তাদের কোনো সিলিং নাই, মানে যে যার মতোই চলে। এটাও তো সরকারিভাবে একটা সিলিং এর দরকার। ওনারা শুধু বলতেছেন গার্মেন্টস নিয়ে, মানে গার্মেন্টসের বাইরে যে সমস্ত ডাইং ফ্যাক্টরিগুলো আছে, অন্যান্য ফ্যাক্টরি আছে, এগুলোর কোনো সমন্বয় নেই, যার ফলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। মানে সেই বিষয়গুলোকে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, জনাব জাহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই যে টঙ্গী শিল্পাঞ্চল যে অবস্থায় শুরু হয়েছিল সেই আগের জৌলুস ফিরে পাক এবং নতুন নতুন বিনিয়োগ এখানে হোক, বিনিয়োগ পরিবেশ এখানে আবার নতুন করে সৃষ্টি হোক। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জনাব জাহিদুল ইসলাম, উনি রয়েছেন সিরাজ ডাইং অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল এনইসি সম্মেলন কক্ষে ইস্তাম্বুল প্রোগ্রামের মধ্যমেয়াদের মূল্যায়ন নিয়ে সভায় তিনি একথা বলেন। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও বিদেশি ঋণ সুবিধা অব্যাহত রাখতে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেদের নাম ঘোষণায় আগ্রহী নন অর্থমন্ত্রী। বিশাল জনগোষ্ঠী কাজে লাগিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের দৌড়ে অংশীদার বাংলাদেশ। তবে স্বল্পোন্নত দেশের তকমা কাটিয়ে উন্নয়নশীল দেশ হতে অনেক সূচকে অগ্রগতি হলেও সবগুলোতে এখনও সন্তোষজনক নয়। মধ্যমেয়াদী রিপোর্টে দেখা যায় 2011 থেকে 13তে মাথাপিছু আয় $1242 হওয়ার কথা থাকলেও তা হয়নি। তবে অন্য দুই সূচকে অগ্রগতি সন্তোষজনক। সম্প্রতি মাথাপিছু আয়ের দিক দিয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও কৌশলগত দিক দিয়ে দুই মন্ত্রীর বক্তব্যে দ্বিমত দেখা যায়। আমাদের অনেক ডোনার ইতিমধ্যেই নোটিশ দিয়ে দিয়েছেন যেহেতু বাংলাদেশ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছে, সুতরাং তাদের এখন একটু রেট অফ ইন্টারেস্ট দিস এন্ড দ্যাট এগুলো একটু বাড়াতে হবে। দিস মাস্ট বি ভেরি ভেরি স্ট্রংলি রেজিস্টেড। উই আর নট এ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি ইয়েট। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে উই আর অলরেডি এন্টার্ড ইনটু লোয়ার মিডল ইনকাম। যেটা বললেন যে আমরা লোয়ার ইনকাম 80 অন দি বেসিস অফ ইউনাইটেড নেশন, এইটা মানে আমি উইথ ডিপ রেসপেক্ট আমি মনে করি যে এটা ঠিক না। কারণ আমরা ইতিমধ্যেই নিম্ন মধ্যমের দেশে আমরা প্রবেশ করেছি এবং এটা সারা বিশ্বে গ্রহণ করেছে। এছাড়া বাণিজ্য স্বার্থে ডিসেম্বরের WTO বৈঠকে বাংলাদেশ জোরালো ভূমিকা রাখবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। এখানে আমাদের যে কতগুলো মিনিস্টার কনফারেন্স অনেকগুলো আমাদের ডিক্লারেশন ছিল, যেমন দোহার হোক, যেমন হংকং, দ্য লাস্ট বালি মিনিস্টার কনফারেন্স, এগুলোর বাস্তবায়নের উপর আমরা 2016 সালে স্বল্পোন্নত দেশগুলোর অগ্রগতি নিয়ে ইস্তাম্বুলে মধ্যবর্তী মূল্যায়ন বৈঠক হওয়ার কথা। সেজন্য মধ্যমেয়াদী অগ্রগতির মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়। সেখানে বেসরকারি খাতের উন্নয়ন, মানব সম্পদের ব্যবহার, অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু চ্যালেঞ্জ তুলে ধরা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশও এই প্রতিবন্ধী দিবসটা আমরা পালন করছি। আপনারা জানেন যে আমরা জাতিসংঘে MDG গোল নির্দিষ্ট করেছিলাম, আর এবারে আমরা SDG গোল নির্দিষ্ট করেছি। কাজে 2030 সালের মধ্যে
বিশ্বের মানুষের উন্নতি করবার লক্ষ্য নিয়েই এবং স্থায়ী উন্নতি যাতে হয় সেই লক্ষ্য নিয়েই কিন্তু এই জাতিসংঘ এবারে এসডিজি গোল নির্দিষ্ট করেছে এবং সেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে ব্যবস্থা রাখা হয়েছে এবং এই আমাদের যে প্রতিবেদন এসডিজির সেই প্রতিবেদনের যে মূল প্রতিপাদ্য বিষয় সেই প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কেউ যেন সমাজের পিছিয়ে না থাকে, কেউ যেন পিছিয়ে না পড়ে। আমরা বাংলাদেশও আমরা সে ব্যাপারে যথেষ্ট সচেতন। আর এবারে আমাদের যে প্রতিবন্ধী দিবস উপলক্ষে যে প্রতিপাদ্য বিষয় সেই বিষয়টাও হচ্ছে একীভূতকরণ, সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন। আমরা আমাদের রাষ্ট্রের প্রতিটি কর্মক্ষেত্রে মূল স্রোতে প্রতিবন্ধীদের মাঝে যে সুপ্ত যে চেতনা রয়েছে, প্রতিবন্ধীদের যে মেধা রয়েছে সেগুলি যেন বিকশিত হতে পারে আর সেটা যেন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি একটা আবেদন জানাবো সারা দেশের মানুষের প্রতি যে প্রতিবন্ধীরা কিন্তু সমাজের বোঝা নয়। আমি জানি একটা সময় ছিল যে অটিস্টিক বাচ্চা থাকলে অনেকেই সেটা নিজেকে লজ্জিত মনে করতেন, সমাজে সেই বাচ্চাকে সামনে আনতে পারতেন না, নানা ধরনের একটা মানসিক যন্ত্রণায় ভুগতেন। কিন্তু আল্লাহর রহমতে এখন কিন্তু সে অবস্থা নেই। কিন্তু সেই সাথে সাথে আমাদের দেশের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে আমি এইটুকুই আবেদন করব যে প্রতিবন্ধীরা আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের দেশের একটা অংশ। তাদেরকে অবহেলা না, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে, তাদের সহযোগিতা করতে হবে এবং তারাও যে আমাদের দেশের মূল স্রোতে সেটা সবসময় মনে রাখতে হবে এবং সেইভাবেই যে তাদের সঙ্গে আচার আচরণ ব্যবহার করতে হবে। ছোটবেলায় আমরা পড়তাম আদর্শলিপিতে যে কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে তারা আমাদের সমাজেরই অংশ। হ্যাঁ, তারা প্রতিবন্ধী হয়ে জন্মেছে, এটা তো তার অপরাধ না, বাবা মারও অপরাধ না। কাজেই আল্লাহ মানুষকে যে যেভাবে তৈরি করে কিন্তু তাদের অধিকার সুরক্ষিত করা, তাদেরকে সমাজে স্থান করে দেওয়া এটা কিন্তু আমাদেরই কর্তব্য। আর বিশেষ করে সমাজে যারা বিত্তবান ব্যক্তিরা আছেন তাদের আমি আহ্বান জানাবো, অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক যারা হয়েছেন তাদের তো টাকা খরচ করারও জায়গা নাই, বরং তারা এই প্রতিবন্ধীদের সুরক্ষায় তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন সেই আহ্বান আমি জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমার মেয়ে সাইমা সেই অটিজম নিয়ে কাজ করছে, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে এবং একটা সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে এবং সেজন্য সে আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হলো যে সচেতনতাটা আজকে সৃষ্টি করতে পেরেছে। যেমন আমি নিজেও ব্যক্তিগতভাবে অটিজমটা যে কী এ বিষয়ে তো আমার একটা ধারণা ছিল না, এখন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মাঝে সে ধারণাটা এসে গেছে। শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী এই ধারণাটা আজকে জাগ্রত হয়েছে। এবং আপনার 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থাৎ WHO যে মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক যে কমিটি আছে সেই কমিটি উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবে সে কাজ করে যাচ্ছে। এবং আমরা গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় আমরা একটা উপদেষ্টা কমিটি করেছি, সেই কমিটি চেয়ারপারসন হিসেবে সাহেবা কাজ করে। এবং আমরা যে উদ্যোগগুলি নিয়েছি সেটা হচ্ছে আমাদের দেশে কত প্রতিবন্ধী আছে তার একটা ডাটা বেস করা। এবং আপনারা এইমাত্র দেখলেন যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু আইডি কার্ড দিলাম, কারণ সুস্থ মানুষের আইডি কার্ড থাকবে কিন্তু প্রতিবন্ধীরও থাকতে হবে। কারণ যে কোনো সুযোগ সুবিধা একজন নাগরিক পাবে, তারাও কিন্তু সেই সমান সুযোগ সুবিধাটা পাবে, সেটা নিশ্চিত করবার জন্য এই আইডি কার্ড আমরা দিয়েছি। আমরা প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট 2013 আমরা প্রণয়ন করেছি এবং এই বিধিমালা আমরা প্রণয়ন করেছি এবং এই দুটি আইন এবং বিধিমালার দ্বারা আমরা যাতে মানুষ সেবা পায় তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি। তাছাড়া আমরা একটা ট্রাস্টও গঠন করেছি, এই প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট, যেটা তার মাধ্যমেও যারা প্রতিবন্ধী তাদের আমরা সহযোগিতা দিয়ে থাকি। প্রতিবন্ধী ব্যক্তির জন্য সরকার একটি ট্রাস্ট গঠন করা হয়েছে
আর এই ট্রাস্টের তহবিল থেকে কেউ আবেদন করলে তাদেরকে আমরা সহায়তা দেই। প্রতিবন্ধী ব্যক্তিদের একটা নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার যেটা ইতিমধ্যে কাজ করছে, সেটা আমার মনে হয় সারা বাংলাদেশে একবার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কত প্রতিবন্ধী আছে সেই তথ্যটাও আমরা সংগ্রহ করব, যাতে তাদের আমরা সঠিকভাবে যেমন চিকিৎসার ব্যবস্থা এবং সাহায্য আমরা করতে পারি। তাছাড়া আমাদের একটা সামাজিক নিরাপত্তার একটা আমাদের সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার প্রথমবার যখন সরকারে আসে 96 সালে, তখন আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী সৃষ্টির কতগুলি কার্যক্রম হাতে নিয়েছিলাম। সেখানে বয়স্কদের ভাতা, বিধবাদের ভাতা এবং প্রতিবন্ধীদের ভাতা আমরা শুরু করেছি এবং এখন প্রায় 6 লক্ষ প্রতিবন্ধী তাদেরকে কিন্তু আমরা ভাতা দিয়ে যাচ্ছি। আর প্রতিবন্ধী শিক্ষার্থী যারা পড়াশোনা যারা করে, ছাত্রছাত্রী 60,000 প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে আমরা কিন্তু বৃত্তি দেই, যাতে তাদের লেখাপড়াটা সহজ হয়। তাছাড়া বই তো আমরা বিনা পয়সায় দিচ্ছি, আপনারা জানেন। আমরা ইতিমধ্যে বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতায় 103টা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করেছি। তাছাড়া ইতিমধ্যে আমরা 20টা ভ্যান আমরা কিনেছি, আরও 14টা কিনছি। এই ভ্যানগুলি সারা বাংলাদেশে ঘুরবে এবং এই প্রতিবন্ধী যে সেবা সাহায্য কেন্দ্র আর তাছাড়া এই যে মোবাইল ভ্যান, অর্থাৎ মোবাইল সাহায্য কেন্দ্র আমরা করে দিচ্ছি। এইগুলি ঘুরে ঘুরে প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি দেওয়া, সহায়ক উপকরণ, শ্রবণ পরীক্ষা, কাউন্সেলিং, রেফারেল সব বিভিন্ন প্রয়োজনীয় যে সেবাগুলি প্রয়োজন হয় সেই সেবাগুলি দেওয়া হবে। আমরা যে 103টা আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্র করেছি, পাশাপাশি এই মোবাইল ভ্যান করে দিয়েছি। এই ভ্যানগুলি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রত্যন্ত অঞ্চলে যে তারা এই চিকিৎসা সেবাটা দেবে এবং সেই ব্যবস্থা কিছুক্ষণ আগেই আমি কিন্তু এটা উদ্বোধন করে আসলাম। কাজে এটা খুবই চমৎকার একটা কাজ হয়েছে, সেজন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে অটিস্টিক সহ স্নায়বিক ও বিকাশ জড়িত প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা প্রদানের জন্য আমরা একটা সিনাক নামে একটা সেন্টার প্রতিষ্ঠা করেছি, কারণ আগে কখনো এই ধরনের ছিল না। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে এখানে আরও বেশি এর উপর গবেষণা হবে এবং কিভাবে আমাদের প্রতিবন্ধীদের আমরা সাহায্য করতে পারি সেটা আমরা দেখব। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একটি প্রতিবন্ধী কমপ্লেক্স আমরা নির্মাণ করছি। তার জন্য ইতিমধ্যে আমরা জায়গাও কিন্তু দেখে রেখেছি এবং সেই জায়গা আমরা দিয়ে দিচ্ছি এবং সেখানে একটা উন্নত মানের কমপ্লেক্স আমরা করব, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আর আপনারা একটা জিনিস জানেন, খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তবে আমি বলবো যে আমাদের প্রতিবন্ধীরা কিন্তু খেলাধুলায় সব থেকে পারদর্শিতা দেখাচ্ছে এবং তাদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা ইতিমধ্যে একটা জায়গা আমরা আমাদের সংসদ ভবনের পাশে, এটা একসময় মূক ও বধির স্কুল ছিল, ওই জায়গাটাই আমরা নির্দিষ্ট করে দিয়েছি। সেখানে প্রতিবন্ধীদের খেলাধুলার যাতে তারা নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে, প্র্যাকটিস করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। এটা আমাদের সংসদ ভবনে আমি নিয়েছিলাম যে সংসদ ভবনের অধীনে থাকুক, এখন এটা আমরা খেলাধুলার জন্য দিচ্ছি। প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্পেশাল স্কুল, বিশেষ বিদ্যালয় আমরা গড়ে তুলছি। দর্শক, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুদেশের সচিব পর্যায়ে একটি চুক্তি সই হয়েছে। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে দিয়ে দুদেশের কার্গো ভেসেল চলাচল, পণ্য আমদানি রপ্তানি সহ বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এছাড়া ভুটানের ব্যাপারে বাংলাদেশ অনেক বেশি আন্তরিক বলেও জানান তিনি। ভুটানের ব্যাপারে আমরা খুবই আন্তরিক এবং সেই কারণে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী 15টি পণ্যের উপরে আমাদের শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন, সেটা আমরা বিবেচনা রেখেছি এবং আমাদের পণ্য ভুটানে রপ্তানি হবে, ভুটানের পণ্য বাংলাদেশে আমদানি আমরা করব। এই ব্যাপারে আমরা আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভুটান যে সুবিধাগুলি আমাদের কাছে চেয়েছে সেগুলি দেওয়ার জন্য আমাদের বিষয়গুলো সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং জলপথ ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ভুটান। দুদেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার এবং ভুটানের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোনাম ওয়েডিং উপস্থিত ছিলেন। এবারের বৈঠকে উভয় দেশে ফ্রুট জুস সহ নতুন কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলেও জানানো হয়। এ সময় ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি আঞ্চলিক ফোরামে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান সোনাম ওয়েডিং। এছাড়াও দুদেশে পর্যটন শিল্পেও একে অন্যকে সহায়তা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্টগুলো প্রতিদিনই মোটামুটি থাকছে বুকড। ফলে পর্যটন ব্যবসায় ফিরছে চাঙ্গা ভাব। হোটেল মালিক সমিতি বলছে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে তাদের। সুজউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম। গত এক সপ্তাহ ধরে হালকা শীত পড়ার পরপরই পর্যটন নগরী কক্সবাজারে বাড়ছে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনা। শীত মৌসুমে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাস আর আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। আর তাদের উল্লাসে এখন মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট। সমুদ্রে দাপাদাপি করে যা মজা পাওয়া যায় অন্য কিছুতে সেই মজাটা নাই। এই টাইমটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম ঘোরার জন্য। সো আই গেস এই টাইমটাই আমরা সবসময় দেখা যাচ্ছে যে প্রায় সময় আমরা আসি। আব্বু আম্মুর সাথে কক্সবাজারে বেড়াতে আসছি, খুব মজা হচ্ছে, অনেক মজা হচ্ছে। গত কয়েকদিনের হিসেব মতে কক্সবাজারে পর্যটকের আগমন ঘটেছে প্রতিদিন 30,000-এর বেশি। ফলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসায় চাঙ্গা ভাব। আমাদের বেচা কিনা আগে থেকে ভালো, সামনে হয়তো সিজন আসছে যে আরো ভালো চলবে। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে আমাদের এখানে রিজার্ভেশন মোটামুটি বেড়ে গেছে। সো আমরা আশা করছি যে ডিসেম্বর মাসে আমাদের পুরো হোটেলটাই ফুল থাকবে। শীতের শুরুতে যেভাবে কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকরা আসা শুরু করেছে তাতে এবারের পর্যটন মৌসুমটা ভালোই কাটবে বলে মনে করছেন হোটেল মালিক সমিতির এই নেতা। শীত মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা আশাবাদী এই বছরটা অত্যন্ত সাকসেসফুলি আমাদের ওভারকাম আমরা করতে পারবো। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে প্রতি বছর পর্যটন মৌসুমে কক্সবাজারে 50 লাখেরও অধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কক্সবাজার। সবজির উৎপাদন বেশি আর দাম কম হওয়ায় কেঁচো সার দিন দিনই জনপ্রিয় হচ্ছে কৃষকের কাছে। ইতিমধ্যে রাজশাহীর বিভিন্ন জমিতে এই সার ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন চাষিরা। জমির গুণাগুণ রক্ষায় কৃষি কর্মকর্তারাও গুরুত্ব দিচ্ছেন এই সারকে, যার ফলে বিষমুক্ত কেঁচো কম্পোস্টের চাহিদা বেড়ে চলছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। এভাবেই জৈব সার ব্যবহারে কৃষকের মাঠ ভরেছে ফসলে, তাতেই হাস্যোজ্জ্বল কৃষকের মুখ। অন্যান্য সার ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও তা জৈব সারে থাকে না। তরতাজা এই সবজির উৎপাদনে তাই কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে কেঁচোর সার। জমিতে ব্যবহারের ফলে আমাদের গাছ অনেক শক্তিশালী হচ্ছে এবং ফল ভালো হচ্ছে। এটা ব্যবহার করে কম খরচে অনেক উৎপাদন হচ্ছে। কেঁচো কম্পোস্টের মান উন্নয়ন ও দীর্ঘদিন কেঁচো বাঁচিয়ে রাখতে মাটির পাত্রে সার উৎপাদন করা হয়। এক প্ল্যান্ট থেকে প্রতি মাসে তৈরি হচ্ছে 60 মণ কেঁচো কম্পোস্ট। যে একবার ব্যবহার করছে সে পরবর্তীতে অন্য সার ব্যবহার করতে চাচ্ছে না, এই সারই ব্যবহার করছে। এমন সফলতা দেখে রাজশাহী জেলায় বাণিজ্যিকভাবে 3টি স্থানে সার উৎপাদন শুরু হয়েছে। সরকার যদি ব্যাংক লোন কিছু দেয় তাহলে এটা আর কি বড় রকমের একটা খামার তৈরি হবে। শুধু মাঠেই নয়, মাছের উৎপাদনেও রয়েছে এর গুরুত্ব। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমপক্ষে 5 থাকা দরকার, কিন্তু আমাদের দেশের মাটিতে আছে গড়ে 1-এর মতো। এজন্য আমরা কেঁচো কম্পোস্ট, সবুজ সার, বিভিন্ন রকমের জৈব সার উৎপাদনের জন্য কৃষককে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবারে খরিদ 2 ফলনে সবজির আবাদ হয়েছে 8,770 হেক্টর জমিতে, আর সবজির উৎপাদন হবে 1,18,990 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চলের আইন অমান্য করে গড়ে উঠছে প্রায় অর্ধশত অবৈধ করাতকল। প্রতিদিন শাল, সেগুন ও গজারি সহ সামাজিক বনায়নের গাছ কেটে এসব করাতকলে চেরাই করে পাচার করছে বনদস্যুরা। তবে করাতকল মালিকরা বলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব কল স্থাপন করা হয়েছে। অবশ্য অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। কাদির তালুকদারের তথ্য ও রাশিদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বন বিভাগের সংরক্ষিত এলাকার 10 কিলোমিটারের মধ্যে করতকল স্থাপনের উপর নিষেধাজ্ঞা থাকলেও টাঙ্গাইলের সখীপুরের বনাঞ্চলে অবৈধভাবে গড়ে উঠেছে 49টি করতকল। শুধু তাই নয়, বনের 100 গজের মধ্যেই বসানো হয়েছে এসব করতকল। আর বনদস্যুরা সামাজিক বনায়ন সহ সরকারি বনাঞ্চলে শাল, সেগুন ও গজারি গাছ চুরি করে এসব করতকলে চেরাই করে পাচার করছে বলে অভিযোগ বৈধ করতকল মালিকদের। অবৈধ সমিল মালিক তারা মিল করছে, মিল করে দেখা যায় রাতের আধারে তারা ওই গাছ কেটে আনে। স্থানীয় রেঞ্জ অফিসারের সহযোগিতায় চোরাই কাঠ নিয়ে বেচা কান্দে করে নিয়ে যায় 10টা 20টা হাত হুমানে বেচা হালায়। এদিকে অবৈধ করতকল মালিকরা বলছেন ব্যবসায়ী ও স্থানীয়দের সুবিধার্থে এসব স্থাপন করা হয়েছে। আমরা কোনো চোরাই কাঠ বা অন্যান্য কাঠ যেগুলো এইভাবে চিরাই করি না। বাড়ির যা কাটা গাছ আছে বা রেকর্ডের গাছ আছে তারাই চিরাই করে খান। অবশ্য অবৈধ এসব করতকল উচ্ছেদে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর জড়িতদের ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বন কর্মকর্তা। তালিকা সংগ্রহের চেষ্টা করব এবং আমি এটি একটি রুটিন কাজ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে আমি দ্রুত এগুলিকে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করব। বন বিভাগের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীর বিরুদ্ধে পাওয়া যায় তাহলে সুনির্দিষ্ট অভিযোগ থাকবে, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইলের সখীপুরের 47,220 একর সরকারি বনভূমিতে 2টি রেঞ্জ ও 11টি বিট রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। ব্রিটেনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রন্ধন শিল্পের সবচেয়ে বড় আসর ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। সম্প্রতি সেন্ট্রাল লন্ডনের বাটারসি পার্ক হলে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের শীর্ষস্থানীয় এমপিদের উপস্থিতিতে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি সেরা রেস্টুরেন্টকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। চোখ ধাঁধানো বর্ণাঢ্য আয়োজন, ব্যতিক্রমী সাংস্কৃতিক পরিবেশনা আর ব্রিটেনের সেরা রেস্টুরেন্ট হিসেবে অ্যাওয়ার্ড বিজয়ীদের আনন্দ উচ্ছ্বাস সব মিলিয়ে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 11তম আসরটি ছিল এক কথায় জমজমাট। ব্রিটেনের বিভিন্ন অঞ্চল ভিত্তিক অ্যাওয়ার্ডের পাশাপাশি নিউ কামার, ক্যাজুয়াল ডাইনিং ও টেকওয়ে ক্যাটাগরিতে 12টি সেরা অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবার। সে সঙ্গে পুরস্কার বিজয়ীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। এক ভিডিও বার্তায় ব্রিটেনের অর্থনীতিতে এই কারুশিল্পের ভূমিকা উল্লেখ করে এই আয়োজনের প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। I want to thank everyone in this room for what you do. You represent the very best of British values. অনুষ্ঠানে কারুশিল্পকে টিকিয়ে রাখতে এই ধরনের অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত এনাম আলী এমবি। আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে একটা ইভেন্ট ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড, আজকে অস্কারের সমতুল্যভাবে যেভাবে বিভিন্ন মহল থেকে তাদের যে অ্যাপ্রিসিয়েশন, এটাকে আমার ধরে রাখতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে বেঁচে রাখতে হলে এই কথাগুলোর মূল্যায়ন দিতে হবে। এছাড়াও অনুষ্ঠানে কারুশিল্পের সংকট সমাধানে দক্ষ শেফ প্রশিক্ষণের পরিকল্পনার কথা জানান ব্রিটিশ হাউস অব লর্ডসের লিডার ক্রিস গ্রিলিং এমপি। এটা সত্যি অসাধারণ একটা আয়োজন। কারুশিল্পকে টিকিয়ে রাখতে ব্রিটিশ সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত। সামনে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ শেফ গড়ে তুলবো আমরা। জমকালো এই অনুষ্ঠানে ব্রিটেনের প্রভাবশালী মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সামাজিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সেলিব্রিটি মিডিয়া ব্যক্তিত্বরাও। কারি অ্যাওয়ার্ডের এবারের আয়োজনের পুরো হল জুড়ে ছিল নিউ ইয়র্ক সিটির আমেজ। আর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কিং অব পপ খ্যাত মাইকেল জ্যাকসনের অনুকরণে গান আর নাচ মুগ্ধ করে দর্শকদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সুইডেনের জিডিপির প্রবৃদ্ধির হার বেড়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় 0.8% বেশি। সম্প্রতি দেশটির পরিসংখ্যান অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। ভোক্তা ব্যয় ও রপ্তানির হার বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি বেড়েছে সুইডেনে। এমন অবস্থায় চলতি বছরে 3.4% প্রবৃদ্ধি আশা করছে অর্থনৈতিক বিশ্লেষকরা। তবে প্রত্যাশার তুলনায় দেশটির অর্থনীতি ইতিবাচক অবস্থায় থাকলেও সুইডেনকে বিশেষ মুদ্রানীতি চালুর পরামর্শ দিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। এর কারণ হিসেবে দেশটিতে প্রবৃদ্ধির হার বাড়লেও মুদ্রাস্ফীতির হার সন্তোষজনক নয় বলে মনে করছে ব্যাংকের কর্মকর্তারা। এজন্য বিশেষ অর্থনৈতিক প্রণোদনা জরুরি বলেও জানিয়েছে ইসিবি। নভেম্বরে জানুয়ারিতে 13,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেকারত্বের হার কমেছে 6.3%। 1990 সালের পর এ বেকারত্বের হার সর্বনিম্ন। মূলত ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়ায় ইউরোপের শীর্ষ বৃহত্তম অর্থনীতির এ দেশটির শ্রমশক্তি ঘুরে দাঁড়াতে
শুরু করেছে বলে মনে করছে বিশ্লেষকরা। তবে চীনের ধীর গতির কারণে রপ্তানিমুখী শিল্পগুলো ঝুঁকির মুখে পড়েছে জার্মানির। এছাড়া এই সময়টায় খুব একটা বাড়েনি পণ্য বিক্রিও। অর্থনীতির ধীর গতির জন্য ইউরোপীয় অভিবাসী সমস্যাকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। 2016 সালের ফেব্রুয়ারিতে ঋণ থেকে দায় মুক্তির লক্ষ্যে ইউরোজোনের দাতা গোষ্ঠীর সাথে একটি চুক্তির আশা করছে গ্রিস। সম্প্রতি গ্রিসের আমেরিকান হেলেনিক চেম্বার অব কমার্স আয়োজিত এক ব্যবসায়িক সম্মেলনে এমন আশাবাদ জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী ইউক্লিদ সাকালোতোস। গেল নভেম্বরে নতুন অর্থ সহায়তা কর্মসূচির আওতায় গ্রিসের অগ্রগতির বিবেচনায় দেশটিকে ঋণ থেকে মুক্তি দেওয়া হতে পারে বলে আভাস দেওয়া হয় ইউরো অঞ্চলের দাতা গোষ্ঠীর পক্ষ থেকে। ব্যাংক খাতের বেশ কিছু সংস্কারের শর্তে তৃতীয় দফা আর্থিক সহায়তা কর্মসূচিতে গ্রিসকে মোট 8,600 কোটি ইউরো দিতে রাজি হয় দাতা গোষ্ঠী। এখন পর্যন্ত এই কর্মসূচির আওতায় 1,300 কোটি ইউরো দেওয়া হয়েছে গ্রিসকে। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত ডিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি আমরা ডিএসসির যে প্রধান তিনটি সূচক রয়েছে অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এবং ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক এবং ডিএসসি 30 ইন্ডেক্স, তিনটি সূচকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। সকাল থেকে এখন পর্যন্ত লেনদেনে ডিএসসি এক্স সূচক বেড়েছে প্রায় 31 পয়েন্টের মতো এবং এখন পর্যন্ত অবস্থান করছে 4,651 পয়েন্টে। এছাড়া ডিএসসি যে সরিয়ে ভিত্তিক সূচক রয়েছে সেখানে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখছি, এখানে 8 পয়েন্টের মতো অতিরিক্ত যোগ হয়েছে এবং অবস্থান করছে 1,123 পয়েন্টে। এছাড়া ডিএসসি 30 ইন্ডেক্স সেখানেও আমরা বাড়তি সূচক লক্ষ্য করছি, এখানে 13 পয়েন্টের মতো বেড়েছে এবং এখন পর্যন্ত অবস্থান করছে 1,770 পয়েন্ট। এবং লেনদেন পরিস্থিতি যদি আমরা জানিয়ে দিই তাহলে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 17 কোটি 107 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দাম বাড়ার তালিকায় রয়েছে 146টি প্রতিষ্ঠান, দাম কমেছে 63টি প্রতিষ্ঠান এবং অপরিবর্তিত রয়েছে 53টি প্রতিষ্ঠান। আমরা যদি ডিএসসি 20-র তালিকা দেখে নিই তাহলে এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি তাতে প্রথমেই রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং তালিকার 2 নম্বর রয়েছে বেক্সিমকো ফার্মা, তালিকার 3 নম্বরে রয়েছে এমজেএল বিডি, 4 নম্বরে বিএসআরএম স্টিল এবং 5 নম্বর রয়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। 6 নম্বর অবস্থান করছে আফতাব অটো, এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 61 টাকা 50 পয়সা এবং 7 নম্বর রয়েছে সামিট পাওয়ার, এটি লেনদেন হচ্ছে 39 টাকা 70 পয়সায়। ডেল্টা লাইফ রয়েছে তালিকার 8 নম্বর অবস্থানে, বাংলাদেশ বিবিএস রয়েছে তালিকার 9 নম্বরে এবং অ্যাপোলো ইস্পাত রয়েছে তালিকার 10 নম্বরে, এটি লেনদেন হচ্ছে 18 টাকা 40 পয়সায়। সর্বোচ্চ লেনদেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটি 18 টাকা 90 পয়সা। তো মোটামুটি ডিএসসির যে প্রধান 20 তালিকা রয়েছে তার প্রধান 10টির লেনদেন পরিস্থিতি ছিল এমন। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি অন্যান্য খবরে। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। ভারী যান চলাচলে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার হয় না টঙ্গী শিল্পাঞ্চলের রাস্তাঘাট। রাস্তা দখল করে রমরমা ব্যবসা, শিগগিরই সংস্কারে আশ্বাস সিটি মেয়রের। টাঙ্গাইলের সখীপুরে আইন অমান্য করে গড়ে উঠছে প্রায় অর্ধশত করাতকল। চলছে গাছ পাচার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসন ও বন বিভাগের। সবজির উৎপাদন বেশি ও দামে কম হওয়ায় রাজশাহীর কৃষকের কাছে জনপ্রিয় হচ্ছে কেঁচো সার। জমির গুণাগুণ রক্ষায় এ সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারাও। এবং শীতের শুরুতেই কক্সবাজারে বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা, চাঙা পর্যটন ব্যবসা। এবারে মৌসুম ভালো কাটার আশা হোটেল মালিকদের। এ ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।